ডক্টর মিজানুর রহমান আজাহারের তাফসির মাহফিল বাতিল। পর্দার আড়ালে কি সেই পুরনো চাপ? এক অতর্কিত ঘোষণায় দেশের ধর্মপ্রাণ জনতা আবারও হতভম্ব। ডক্টর মিজানুর রহমান আজাহারের বহুল প্রতীক্ষিত এ বছরের বিভাগীয় তফসির মাহফিলগুলো অনাকাঙ্ক্ষিতভাবে স্থগিত ঘোষণা করেছে। এই স্থগিতাদেশের পেছনে যে কারণটি সামনে আনা হয়েছে তার সঙ্গে যেন এক দশক আগের ডক্টর জাকির নাইকের বাংলাদেশ সফর বাতিল হওয়ার ঘটনাটির এক সাদৃশ্য যোগসূত্র রয়েছে। এই সময়েও জনমনে প্রশ্ন উঠছিল, কোনো অদৃশ্য শক্তির ইশারায় বাতিল হচ্ছিল এই ঐতিহাসিক আগমন। আর আজ প্রায় একই সুর প্রতিধ্বনিত হচ্ছে মিজানুর রহমান আজাহারের ক্ষেত্রেও, যার ফলে তার ভক্ত অনুসারীদের মধ্যে তৈরি হচ্ছে এক মিশ্র প্রতিক্রিয়া, হতাশা, ক্ষোভ এবং গভীরভাবে কিছু প্রশ্নের অন্বেষণ। এই ঘোষণা শুধু একটি মাহফিল বাতিল নয়, বরং দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের এক প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে, যেখানে ধর্মের মঞ্চ যেন রাজনীতির অদৃশ্য থাবায় প্রভাবিত হচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজাহারি এবং তার অফিসিয়াল ঘোষণার এই স্থগিতাদেশ কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য এই বছরের বিভাগীয় সকল তফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে তিনি গত বছরের সফল আয়োজনগুলোর দিকে ইঙ্গিত করছেন। আলহামদুলিল্লাহ, তিনি স্মৃতিচারণ করছেন যে গত বছর দেশব্যাপী 8টি বিভাগে অনুষ্ঠিত তার তফসিরুল কোরআন মাহফিলের কতটা শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছিল। পবিত্র কোরআনের প্রতিটি মানুষের দুর্বার আকর্ষণ ছিল চোখে পড়ার মতো, যার ফলে দূর দূরান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মানুষের উপচে পড়া ভিড় ছিল অভূতপূর্ব। লাখো মানুষের এই স্বতঃস্ফূর্ত জামায়াতের সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রীতিমতো হিমশিম খাচ্ছিল। সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মাঠ পর্যায়ে যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে তার প্রশংসা করে তিনি উল্লেখ করেছেন যে তিনি সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। এই অভিজ্ঞতা থেকেই তিনি বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। আজাহারি তার ঘোষণায় উল্লেখ করেছেন যে বর্তমানে সারা দেশে নির্বাচন কেন্দ্রিক একটি প্রবল আমেজ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্য মতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই নির্বাচনকে তিনি জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আখ্যায়িত করছেন। ইতিমধ্যে দেশের প্রায় সকল রাজনৈতিক দল তার সভা ও সমাবেশ প্রচার কর্মসূচি অত্যন্ত জোরে সোরে শুরু করে দিয়েছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক আবহাওয়াকে আরও উত্তপ্ত করে তুলেছে। জনপ্রিয়তা নিশ্চিত করার স্বার্থে এসব মহাসমাবেশগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক হারে মোতায়েন করতে হবে। এটা এক অবিসম্ভাবী বাস্তবতা। এমত অবস্থায় ডক্টর আজহারের পক্ষ থেকে নতুন করে কোনো বড় প্রোগ্রামের আয়োজন করা হলে তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর একটি বাড়তি চাপ সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া এক একটা তফসির মাহফিলের বিশাল জনস্রোত সামলানো কতটা মুশকিল হয়ে পড়বে সে সম্পর্কে তিনি সজাগ রয়েছেন। তিনি স্পষ্টভাবে মনে করছেন যে জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাকে ঘিরে এ ধরনের বড় তফসির প্রোগ্রামের আয়োজন করা যুক্তিযুক্ত হবে না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য তার এ বছরের বিভাগীয় সফল তফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এই কারণে বাহ্যিকভাবে যৌক্তিক মনে হলেও এর পেছনের গল্পটি আর একটু জটিল এবং গভীর। মিজানুর রহমান আজহারি এই ধরনের অস্পষ্ট বার্তা প্রদানের ইতিহাস নতুন নয়। এর আগেও 2020 সালে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন অস্পষ্ট এক বার্তা দিয়ে। দীর্ঘ সময় ধরে তিনি আর দেশে ফিরে আসেননি, যার পেছনে আসলে কি কারণ ছিল তা নিয়ে জনমনে ছিল নানা প্রশ্ন আর গুঞ্জন। অবশেষে 5 আগস্টের পর জানা যায় যে সে আসল কারণ। তৎকালীন ক্ষমতাসীন সরকারের প্রধান শেখ হাসিনার চাপেই তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, এমনটাই দাবি করা হয়। এই সত্যটা অনেকের কাছে অজানা ছিল, যা সরকারের ক্ষমতার প্রভাবের এক নগ্ন চিত্র তুলে ধরেছিল। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর মিজানুর রহমান আজাহারি আবারও দেশে ফিরে আসেন এবং দেশব্যাপী 8টি বিভাগে 8টি সফল মাহফিল করেন। সেসব মাহফিলে তিনি অত্যন্ত কৌশলী এবং শক্তিশালী একটি সাধারণ বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। আর সেই কমন বার্তাটি ছিল, এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। এই বাক্যটির মাধ্যমে তিনি যে দেশের প্রচলিত ক্ষমতার কাঠামো এবং রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে ইঙ্গিত দিচ্ছিলেন তা বুঝতে বেগ পেতে হয়নি কারোরই। তিনি প্রকাশ্যে চাঁদাবাজির বিরুদ্ধেও ছিলেন অত্যন্ত সোচ্চার। এই ধরনের স্পষ্ট এবং নির্ভীক বক্তব্য ক্ষমতাসীন মহলে প্রচণ্ড অস্বস্তি তৈরি করছে। এর ফলস্বরূপ নয়াপল্টনের গদি লড়বড় হয়ে গিয়েছিল বলে উল্লেখ করা হয়।
যা ইঙ্গিত করে যে তার কথায় রাজনৈতিক কেন্দ্রগুলো কেঁপে উঠেছিল। চারদিক থেকে ক্ষমতাসীন দলের নেতা নেত্রীরা আজহারীকে জামাতি রাজাকার বলে গালি দেওয়া শুরু করেছিল, যা তার উপর রাজনৈতিক চাপ সৃষ্টির একটি স্পষ্ট প্রচেষ্টা ছিল। পরিস্থিতি আরও খারাপের দিক করায় যখন শেষমেশ সিলেটের একটি মাহফিলে উদ্দেশ্যমূলকভাবে গণ্ডগোল পাকানো হয়। এই বছরের প্রেক্ষাপটে মিজানুর রহমান আজহারী যদি তার মাহফিলগুলো বাতিল না করতেন তাহলে কি হতে পারত বা কি হবে তা যেন সবার কাছে ছিল উন্মুক্ত গোপনীয়তা। দেশের সামনে যখন একটি পরিবর্তনের পথ উন্মুক্ত তখন মিজানুর রহমান আজহারী নিঃসন্দেহে তার মাহফিলগুলোতে চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কড়া ভাষায় কথা বলতেন। তিনি জনগণকে সতর্ক করতে এবং তাদের সচেতন করতেন যে ভোট একটি পবিত্র আমানত এবং এটি যেন সঠিক পাত্রে দেওয়া হয়। এই ধরনের বার্তা নির্বাচনের ঠিক প্রাককালে জনগণের মধ্যে একটা ব্যাপক প্রভাব ফেলত। ফলে জনগণ হয়তো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের আগের লাল কার্ড দেখিয়ে দিত, অর্থাৎ তাদের প্রত্যাখ্যান করত। এই ভয়টি সম্ভবত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হাই কমান্ডকে আতঙ্কিত করছে। এই আতঙ্কের কারণেই তারা মিজানুর রহমান আজহারীর ওপর তীব্র চাপ প্রয়োগ করছে এবং তাকে তার প্রোগ্রামগুলো বাতিল করতে বাধ্য করছে বলে ধারণা করা হচ্ছে। এই অদৃশ্য হস্তক্ষেপে ধর্মীয় স্বাধীনতার উপর রাজনৈতিক হস্তক্ষেপের এক অশনির সংকেত দেখানো হয়েছে। এসব ঘটনার প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের মধ্যে থেকে অনেকেই যারা নেজিরা নামে পরিচিত তাদের কণ্ঠে উঠে এসেছে এক দৃঢ় প্রতিবাদ। তারা বলছেন এই সব বল প্রয়োগে তারা কয়েকজনকে থামাবে। এই প্রশ্নটি শুধু আজহারের ক্ষেত্রে নয় বরং সমাজের বৃত্ত পরিসরে ভিন্ন মত দমন প্রচেষ্টার বিরুদ্ধে এক সর্বজনীন ক্ষোভ প্রকাশ। আর আরও দৃঢ়ভাবে তারা বলছেন যা হবার তো হবেই, অর্থাৎ সময়ের প্রয়োজনে যে পরিবর্তন অবিসম্ভাবী তা কোনো দমনপীড়ন দিয়ে ঠেকানো যাবে না। তাদের বিশ্বাস এবারের কোটি কোটি জনতা চাঁদাবাজের বিপক্ষে ন্যায় ইনসাফের পক্ষে সিল মারবে ইনশাআল্লাহ। এই ঘোষণা শুধু একটি আশা নয় বরং এক দৃপ্ত অঙ্গীকার যা বিদ্যমান অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধের এক চিত্র তুলে ধরে। তারা এতটাই আত্মবিশ্বাসী যে তারা বলছেন যেখানে সম্ভব সেখানে এই প্রতিরোধের প্রতিফলন ঘটবে। এই প্রেক্ষাপট সুপরিচিত কলমিস্ট সুলাইমান মাসুম মিজানুর রহমান আজহারীর এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। তিনি তার ক্ষোভ প্রকাশ করে বলেছেন তার এই সিদ্ধান্তের সঙ্গে ডক্টর দেলোয়ার হোসেন সাঈদীর মতো কিংবদন্তি ইসলাম ব্যক্তিত্বের তুলনা করেছেন, যা আজহারীর সিদ্ধান্তের দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলেছে। মাসুম লিখেছেন ৮০ এবং ৯০-এর দশকে যখন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলগুলো বন্ধ করার জন্য ১৪৪ ধারা ঘোষণা করা হতো তখনও তার মাহফিল বন্ধ করা যায়নি। সেই সময়ে অনেক মাহফিলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তফসির পেশ করতেন। তখন একপাশে মুহুর্মুহু গুলি চলত এবং ককটেল আক্রমণ হতো। এইভাবে ভয়াবহ পরিস্থিতিতেও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য এক মুহূর্তের জন্য বন্ধ করেননি, বরং তিনি তখন আরও বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার ছেড়েছেন, যা তার অদম্য সাহস এবং আপোষহীন মনোভাবের প্রমাণ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত নিজ হাতে কোনো মাহফিলের শিডিউল বাতিল করেননি, যা তার দৃঢ় সংকল্পের এক প্রকৃষ্ট উদাহরণ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সর্বশেষ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন। যখন গোটা দেশে নির্বাচনে জামায়াত ভালো কিছু করতে পারেনি তখনও তিনি তার নিজ জনপদে, যা হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত, সেখান থেকে দাঁড়িপাল্লার প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কখনোই তার রাজনৈতিক পরিচয় গোপন করেননি, বরং জামায়াতের পদ বা পদবি নিয়েই তফসির পেশ করেছেন। কিন্তু তারপরও জনতা মন্ত্রমুগ্ধের মতো করে কথা শুনতেন। এটা স্পষ্টবাদ এবং আপোষহীন মনোভাব এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গ্রহণযোগ্যতাকে সর্বমহলে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। তার দৃঢ় অবস্থান ধর্মপ্রাণ মানুষের কাছে তাকে এক নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। মিজানুর রহমান আজহারীকে উদ্দেশ্য করে সুলাইমান মাসুম অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, ঠুনকো অজুহাত সামনে এনে জানি না আপনি কার বা কাদের পরামর্শে সিদ্ধান্ত নিলেন। এই উক্তিটি ইঙ্গিত করছে যে আজহারীর দেওয়া কারণগুলো মাসুমের কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হয়নি এবং তার পেছনে কোনো অদৃশ্য শক্তি বা পরামর্শ হাত রয়েছে বলে তিনি সন্দেহ করছেন। মাসুমের মতো অথচ এই সময়টা ছিল জাতিকে সঠিক একটি নির্দেশনা দেওয়ার উপযুক্ত সময়। দেশে বর্তমান টালমহল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে যে কোনো মানুষের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা এবং বিভ্রান্তি রয়েছে, যেখানে একজন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ হিসেবে আজহারীর চিন্তা ছিল মানুষকে সঠিক পথে পরিচালিত করা, কিন্তু আজহারীর গৃহীত কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন। সবার কাছে নিজেকে গ্রহণযোগ্য বিতর্কের ঊর্ধ্বে রাখার যে কৌশল অবলম্বন করলেন তা আশা করিনি। মাসুমের মতে তিনি মুহূর্তে নিরপেক্ষ থাকার চেষ্টা করাটা, মাসুমের এই কথাগুলো থেকে বোঝা যায় তিনি আজহারীর কাছ থেকে একটি বিপ্লবী এবং রাজনৈতিক সক্রিয় ভূমিকা আশা করছিলেন, যা তিনি পাননি। আরও তিনি প্রশ্ন তুলছেন যে জানি না কে বা কারা
তারা আপনাকে এই ক্ষেত্রে প্রভাবিত করলো। এই বাক্যটি আরো একটি অদৃশ্য প্রভাবের দিকে ইঙ্গিত করছে, যা আজহারিকে একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। পরিশেষে তিনি আবেগপ্রবণ হয়ে আজহারিকে আহ্বান জানিয়েছেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে বিপ্লবী ও আপোষহীন হতে শিখুন ভাই আমার। এই আহ্বানটি কেবল একটি উপদেশ নয়, বরং এটি একটি আদর্শিক মানদণ্ড তুলে ধরেছেন, যার তুলনায় আজহারির সিদ্ধান্ত দুর্বল মনে হচ্ছে মাসুদের কাছে। মাসুদের চূড়ান্ত রায় সিদ্ধান্তটি সঠিক হয়নি। এই পুরো পরিস্থিতি বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে একটি জটিল বাস্তবতা তুলে ধরেছে। ডক্টর মিজানুর রহমান আজহারির মতো জনপ্রিয় একজন বক্তার মাহফিল বাতিল হওয়ার ঘটনা কেবল একটি সূচি পরিবর্তন নয়, বরং এর পেছনে রয়েছে ক্ষমতার টানাপোড়েন, অদৃশ্য চাপ এবং একটি জাতির ভবিষ্যৎ নিয়ে গভীর ভাবনা। দর্শক ও পাঠক মহলের প্রশ্ন, এই সিদ্ধান্ত কি শুধু নির্বাচনে ডামাডোলের ফলাফল, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক হিসাব? এই বিষয়ে আপনাদের মতামত জানতে আমরা আগ্রহী। আপনার মূল্যবান মতামত কমেন্টের ঘরে জানান এবং আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনে আপনার কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে দেশের চলমান পরিস্থিতিতে আরও বিস্তারিত অনুসন্ধানের জন্য আমাদের সঙ্গে থাকুন।